বলছিলাম কাল আমার নাতনি আসবে। আসুক না, কিসের অসুবিধে? একজনের চাল বেশি নিলেই হবে। বাবা আপনার মনে আছে সুনন্দিতাকে? সে এখনো বেঁচে আছে? এই দেখো, এটা কিছুই মনে নেই। বাবা সুনন্দিতা হলো আপনার নাতনি দেবলীনার মেয়ে। দেবলীনা কলেজে ভর্তি হয়েছে, এর মধ্যেই বিয়ে করে বসলো। বাবা এটা 2024 সাল। বরিশাল তো না, আপনাকে দেখছি কিছুতেই কিছু বোঝানো যাচ্ছে না। বাবা এটা পশ্চিমবঙ্গ, উত্তর 24 পরগনা। আমার মাতৃদেবীর বাবা মধুসূদন গুপ্তকে নিজের চোখে কাঁদতে দেখেছিলেন। তখন আমার মাতৃদেবী শাড়ি গুটিয়ে ইঁদুর বিলাই খেলতেন। মধুসূদন গুপ্ত? এই মধুসূদন গুপ্তটা কে বাবা? আগে কি করে চিনবে তুমি? যাও, পারলে তার পায়ের তলায় সিলেট পেন্সিল নিয়ে বসে থাকে গো, যাও। বাবা আমি তো এখন বুড়ো হয়ে গেছি, লেখাপড়া আর ভালো লাগে না। কত বয়স হলো তোমার? এরই মধ্যে চুল সব সাদা হয়ে গেল। আমার 71 চলছে। তাই? তাহলে আমার কত হলো? আপনার এই সামনের ফাল্গুনে 93 হবে। তুমি কত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলে দেবাংশু। বাবা এটা কি স্বগতোক্তি? স্বগতোক্তি হবে কেন? না, আমার নাম দেবপ্রতিম, আমি আপনার একমাত্র ছেলে। তাহলে দেবাংশুটা কে? আরে বাবা, দেবাংশু তো আপনার নিজের নাম। তুমি আজকাল বড্ড ভুলিয়ে দিচ্ছ আমাকে। কি মতলব কি তোমার? এ বাড়ি এখনো কিন্তু আমার নামে আছে। আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নেবে এটা ভেবো না। ওদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, কোথাও যেতে পারবো না। কি বলছিলাম তোমাকে আমি? ওই কোন মধুসূদন গুপ্তের কাছে যেতে বলছিলেন, সে কে বাবা? সে হলো হিন্দু বাঙালি যে প্রথম মরা কেটেছিল। শবব্যবচ্ছেদ? সেটা ছিল একটা মাইলস্টোন। জানো তো, নিজের অতীতকে নির্মোহে কাটাছেঁড়া করতে না পারলে কেউ ভবিষ্যতের স্মৃতি গড়ে তুলতে পারে না। ভবিষ্যতের স্মৃতি? সেটা কি বাবা? তুমি আমার সন্তান তো। হ্যাঁ নিশ্চয়ই। আমি যখন তোমার মাতৃদেবীকে বিবাহ করি তখন তুমি ছিলে আমার ভবিষ্যতের স্মৃতি, বুঝেছো? যে জাতি ভবিষ্যতের স্মৃতি সযত্নে লালন করতে পারে না, অতীতের গৌরব ভাঙিয়ে খেতে খেতে সে একদিন নিঃস্ব হয়ে যায়। বাবা বলছিলাম কি, সুনন্দিতা তো অনেকদিন পর দেশে ফিরছে। আমার নাতনি, ওর তো কেউ নেই, বিদেশ বিভুয়ে একা পড়ে থাকে মেয়েটা। একা কেন? তার পরিবার কোথায়? আপনার মনে নেই ওর বাবা তো অনেক ছোটবেলা? কি হলো, চুপ করে গেলে কেন? বলো বলো। ছোটবেলায় ওর বাবা মারা গেছিল, সে অনেক কাল আগে। আর ওর মা? আপনার সত্যিই কিছু মনে নেই? এই দেখো, মনে থাকলে তোমায় আমি জিজ্ঞেস করবো কেন? তার 1 বছর পর 1998 সালের এপ্রিল মাসের 16 তারিখ আমার মেয়ে মানে আপনার নাতনি দেবলীনা হারিয়ে গেল। নিরুদ্দেশ। ও শ্বশুর বাড়ির লোকেরা অনেক খোঁজাখুঁজি করেছিল, আমরাও করেছিলাম, কিন্তু মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায়। আমার মনে পড়ছে। এই তার তো আবার দেশ সেবার বাতিক ছিল, তাই না? হ্যাঁ বাবা,
অ্যাক্টিভ পলিটিক্স করতো ওরা। ওরা মানে কারা? ওরা মানে দেবলীনা আর ওর বর বিশ্বজিৎ। বড় বউ মিলে পলিটিক্স করতে গিয়ে জীবনটাই ঘেটে ফেললো, মাঝখান থেকে তার মেয়েটা একা বোকা হয়ে পড়ে রইল। হ্যাঁ বাবা, ওই যে দেয়ালে ওর কচি হাতের আঁকি বুকি আঁকা। তখন কতই বা বয়স ছিল সুনন্দিতার? এই বছর 5 হবে। তা সে কি কাল আসছে? এত বাচ্চা মেয়ে, ওর জন্য একটু দুধ ভাতের ব্যবস্থা রেখেছো? বাবা, সেই মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, 29-এ পড়েছে। হ্যাঁ হ্যাঁ 29? হ্যাঁ। সে কোথায় থাকে? বরিশাল নাকি তোমাদের ভাতুরালয় ময়মনসিংহ? সেই মেয়ে প্রাগ থেকে আসছে। প্রাগ মানে ক্যাপিটাল অফ চেকোস্লোভাকিয়া? ইয়েস। সঙ্গে কে আসছে? ওর বোন? না বাবা, একাই আসছে। বিয়ে হয়েছিল এক বিদেশি এন্টারপ্রেনারের সঙ্গে, চিনির ব্যবসায়ী। সে বিয়ে দেখেনি। সে কি এবার থেকে এখানেই থাকবে? জানি না, শুধু বলেছে কাল আসছে। ভালোই হবে। তুমি এক কাজ করো, তুমি বামুন মাকে একজনের চাল বেশি নিতে বলো। তো আমি লক্ষ্মী দিকে আগেই বলে দিয়েছি। কে ওখানে কে? কোথায় বাবা? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি স্পষ্ট দেখলাম কোন দিকে বলুন তো? ওই দাঁড়ান্দাতে একটা ছায়া পড়লো। এই জঙ্গলের মধ্যে সন্ধ্যাবেলা কে যাবে? ওই দেখো, ওই গোয়াল ঘরটার দিকটা। দাঁড়া, ওইখানে অন্ধকার হয়ে গেছে। দেখেছি আমি। বারান্দার আগে জ্বালিয়ে দিই। এই যা, বালটা তো কেটে গেছে। আবার 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 ওখানে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা দেবপ্রভু, ছেড়ে দাও। 350 বছরের পুরনো বাড়ি, কত লোক এখানে সংসার করে গেছে। আমরা কি সবাইকে চিনতে মারবো? ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবা, আপনি চুপ করুন, আমি তো আছি। তোমরা বরাবরই এখানে বড় চুপচাপ, বড় চুপচাপ। সারা বাড়ি জুড়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে, আধারে বাধারে দালানে, অথচ তোমরা দেখো সারা বাড়িটা নিঝুম শান্ত। কি করে হয়? লক্ষ্মীদি, ও লক্ষ্মীদি, বলো দাদা। সবার ঘর থেকে টসটা দিয়ে যাও তো। ছেড়ে দাও বাবা দেবপ্রতিম, ছেড়ে দাও। কাকে ছেড়ে দেবো বাবা? ওই যারা ঘুরে বেড়াচ্ছে আধারে বাধারে, ঘুরতে দাও, ঘুরতে দাও, সব ব্যাপারে মাথা গলিও না। কি হয়েছে? টসটা দাও তো। কি হয়েছে? কি আজকে রাতে আবার বৃষ্টি হবে, আবার বৃষ্টি হবে। কে ওখানে? ফুসফুস, জঙ্গলের মধ্যে কি করছিলি তুই ভর সন্ধ্যাবেলা? কি রে বাবা ফুসফুস, কি করছিলি তুই ওখানে? কতবার তোকে বলেছি না, এই ঝোপে ঝাড়ে খালি পায়ে ঘুরে বেড়াস না। এ বাড়িতে অনেক বিষধর সাপ আছে। এর শোনে কার কথা? ওর বাপ মাটা যখন বেঁচে ছিল সংসারের কত কাজে লাগতো। ওর বাপটা রবিউল, হ্যাঁ রবিউল, এটা বাগানের কাজ করতো। আর ওর মা আমি না বিবি, আমার সঙ্গে সংসারে হাতে হাতে কত সাহায্য করে দিত। এই ছেলের দেখো মুখে কোনো কথা নেই, শুধু অস্থানে কুস্তানে ঘুরে বেড়াবে, বদমাশ। ছেড়ে দাও লক্ষ্মী, আর বকতে হবে না। ঘরে চলো, বৃষ্টি আসছে। বাবা বাবা, ঘরে চলো, বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে। চলুন চলুন। লক্ষ্মী দিয়ে রান্নায় ঝাল দিও বেশি করে। এ মেয়ে বড্ড কাঁচা লঙ্কা খায়, চিঠিতে লিখে দিয়েছে। ইলিশ মাছ করছি। খুব ভালো, তবে তোমার এই মানকচু বাটাটা করো, ওটা তুমি যে করো না লক্ষ্মী দিয়ে। ডাল করবো না মুসুরি? তুমি এক কাজ করো, তুমি আদা মৌরি দিয়ে বিউলির ডাল করো। মাংস হবে নাকি আবার? অবশ্যই হবে, খাসির মাংস, ফুসফুসকে আনতে পাঠিয়েছি।
ষোলো লক্ষ্মী দিয়ে মেয়েটা অনেক দূর থেকে জার্নি করে আসছে, পাতলা মাংসের ঝোল করবে, একদম গ্যাদ গ্যাদে না, পাতলা, আর পারলে একটু পেঁপে দিয়ে দেবে। বড়া ভাজা কিছু হবে নাকি? বড়া ভাজা বেগুন ভাজা করতে পারো, জানি না মেয়েটা অবশ্য কি খাবে না খাবে। এই যে ফুসফুস খাসির মাংস পেয়েছিস তো? বাহ, গরম মশলা এনেছিস? গুড বয়, তুই তো কাজের ছেলে হয়ে গেছিস রে। হ্যাঁ, এই চেঞ্জটা দে, মানে বাজারের ফেরত টাকাটা দে। শোন, সন্ধ্যেবেলা ঝড় জলের মধ্যে গোয়াল ঘরে ঢুকেছিলি কেন রে? ওদিকে কেউ যায় টায় না, কত রকমের সাপ খোপ পোকামাকড় জানিস, জায়গাটা নোংরা হয়ে আছে। এই ছেলেটাকে নিয়ে না আর পারা গেল না, কতবার বলেছি কাজ না থাকে তো ঘরে বসে বসে ছবি আঁক, কত ভালো ছবি আঁকতে পারিস তুই। কে শোনে কার কথা? মাংস 650। হ্যাঁ, এখন তো আবার এই বাড়ির আনাচে কানাচে ঘুরে ঘুরে বেড়ায়। এই গোয়াল ঘর, তেঁতুল তলা, পুকুর ঘাট, পুরনো কয়লার ঘর, ওই পুরনো দালানের কোথায় গিয়ে বসে থাকে, ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না। দেখি ফুসফুস, তোকে যেন রাত বিরেতে আর বাইরে না দেখি। কাল রাতে কাটারি হাতে তোর কালি ঝুলি মাখা চেহারা দেখে আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম রে। দিয়েছি কাল আরুন ছা করে গায়ে গঙ্গা জল ঢেলে, যে নোংরা মেখেছিলাম এবার। গঙ্গা জল যে তোমাদের কাছে কি পবিত্র বস্তু ভাবলেই আমার বিস্ময় লাগে। গঙ্গা জল কেন বাবা? তুই ছোটবেলা থেকে শুনে যাচ্ছি গঙ্গা জল কত পবিত্র, এতে ভুল কি আছে? এরকম পবিত্র শুনবে? 1828 সালে 5ই মার্চ, না 17ই মার্চ নিমতলা ঘাটে প্রথম মরা পড়ানো শুরু হয়। অধিকাংশ মৃতদেহকে মুখাগ্নি করে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হতো। লোকে এত গরিব ছিল যে মরা পড়াবার কাঠ, তেল তারা জোগাড় করতে পারত না। রাশি রাশি মরা মুখাগ্নি করে ওই কাশীমিত্তির ঘাট আর নিমতলা ঘাট থেকে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হতো। আর ওই সমস্ত মৃতদেহ পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে ভেসে বেড়াতো। শুধু এটা নয়, বড় লোক ছাড়া কারুর বাড়িতে তো শৌচাগার ছিল না। বস্তিবাসীরা যেত মেথর টাট্টিতে, সেই জমানো বিষটা মাথায় করে নিয়ে প্রতিদিন টন টন বিষটা ওই গঙ্গার বিষটা কাটে গঙ্গার জলে ঢেলে দেওয়া হতো। ছেলে, এই যে কলতলা গিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে চান করে আয় দেখিনি, তারপর তুই চা জল খাবার পাবি। হ্যাঁ, আমার একটু চা দাও লক্ষ্মী। চা খেয়ে আমিও স্নান করতে যাব। আজ বাড়িতে নতুন লোক আসছে। আমাদের বড় চেনা লোক আসছে, রক্তের সম্পর্ক। তুমি সব গুছিয়ে গাছিয়ে রেখেছো তো? মেয়েটার মুখটা মনে পড়ে না, কতদিন আগে দেখেছি। কখন আসবে? আস্তে আস্তে বিকেল হয়ে যাবে বাবা। বিকেল হয়ে যাবে? হ্যাঁ। তাহলে একটা কাজ করো, ও এলে ওকে একটু মুড়ি বাদাম দিয়ে তেল দিয়ে মেখে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে দিই। মুড়ি? তবে যে বললে মেয়েটা সে দুপুরবেলা খাবে, এত কিছু রান্না করছি, সে তো দুপুরে সে পৌঁছবেই না। বাবা রাতে খাবে তো, যা বলেছি তুমি করে রাখো না। দেবপ্রতি, বলুন বাবা, মেয়েটা কি আমাকে মনে রেখেছে রে? কেন মনে রাখবে না? আপনার কোলে চড়ে সে একবার রথের মেলায় গিয়েছিল, মনে নেই আপনার? তাই তো, এই কথাটা আমার মনে পড়লো না কেন? আমার তো মনে পড়া উচিত ছিল। তুমি বড় বেবুর হয়ে গেছো দেবাংশু, হতচ্ছাড়া। স্মৃতি না থাকলে কি সম্পর্ক থাকে? আর সম্পর্ক ছাড়া জীবনের কি দাম বলো? না।
আলোটা জ্বালিয়ে দাও। কালকের বাল্বটা মেরামত করেছিলে তো? হ্যাঁ বাবা। আলো না হলে উপায় নেই, আলো জ্বালাতেই হবে, কিন্তু বেশি আলো ওদের সহ্য হয় না। অন্ধকারেই যাদের জীবন বাঁধা, বেশি আলোতে তাদের তো একটু অসুবিধে হবেই, অবশ্যই অসুবিধে। কে রে, কে ওখানে? ফুসফুস নাকি? কে বাবা ফুসফুস? হ্যাঁ, নসিনী এলি? মিলি! মাই গড, দেবাংশু তো দারুণ জোয়ান আছে দেখছি এখনো। দাদান, তুমি বুড়ো হয়ে গেছো। এটা কে রে আমার নাম ধরে রাখছে? এই কি টাঙ্গাইলের কেউ? বাবা, এই হলো সুনন্দিতা, আমার নাতনি, আর আপনার গার্জিয়ান। এই যে বললি মিলি, ও ডাক নামই তো মিলি, আপনারই তো দেওয়া। তাই আমার দেওয়া? তাহলে এক কাজ কর, ওকে ওকে ক্ষমা করে দে। ক্ষমা করবে কেন দেবাংশু? আমি কি অপরাধ করেছি? আসলে বাবা এখন সব গুলিয়ে ফেলে, তোকে বলে অন্য কেউ ভেবেছে। চল চল ভেতরে চল, হাত মুখ ধুয়ে নে, চল চল। একটু দাঁড়াও দাদা। তোমাদের সাথে একটু বসি। কি অদ্ভুত লাগছে, আমার এত ভালো লাগছে যে কান্না পাচ্ছে। বারান্দার দেওয়ালে এখন আমার ছোটবেলার রাখা আঁকিবুকি ছবিগুলো রয়ে গেছে। ওই দাগ কাটা মাথায় গোল্লা একটা ছবিটার নিচে লিখে রেখেছিলাম, আমার মা হারিয়ে গেছে। এসেছো মা? তুমি লক্ষ্মী দিদা? এসেছি এসেছি। তুমি যখন এ বাড়ি থেকে গিয়েছিলে তখন তুমি এইটুকু, এখন কত বড় হয়ে গেছো, কত সুন্দর হয়েছো। দেশে থাকো, কিন্তু এটাই যে তোমার বাড়ি মা, এটাই তোমার বাড়ি। এটাই আমার বাড়ি। এটা দাদা, আলোটা একটু নিভিয়ে দেবে। কতদিন পরে বাড়িটাই আমি এলাম, কতদিন পর তোমাদের সকলকে দেখলাম আমি। কে বললো আমি তোমায় চিনতে পারিনি? তুমি যে এতদিন আমাদের দেখতে আসুনি, সেই অপরাধ থেকে তোমাকে আমি ক্ষমা করে দিতে বললাম। ছিল হেলে পড়া গুলঞ্চলতা, হাসি খেলা কবেকার কথা, নিরুপমা ভুলে গেছে কবেকার কথা, নিরুপমা ভুলে গেছে কেন হয়েছিল ঝাড়াঝাড়ি। দাদা, আমি তোমাদের নিয়ে যেতে এসেছি। কোথায়? চেকোস্লোভাকিয়া। আমরা? হ্যাঁ, তুমি আর এই ছেলেটা, তোমরা এবার থেকে আমার সঙ্গে থাকবে। না, না, আমি আমি ওদের ছেড়ে কোথাও যেতে পারবো না, কোথাও যেতে পারবো না। কাদের ছেড়ে? ও লক্ষ্মী দিয়ার ফুসফুস, ওরা এই বাড়িতেই থাকবে, দেখাশোনা করবে। আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো। না না, ওরা না, আমি ওদের কথা বলছি না। তাহলে কাদের কথা বলছো? তোমরা চারজন ছাড়া এই বাড়িতে তো আর কেউ থাকে না। ভালো করে খাতো মিলি, কাল সকালে কথা বলা যাবে। সেই ভালো, আজ কতদিন পর আমি মুড়িতে কাঁচা লঙ্কা দিয়ে তেল মেখে খাচ্ছি। তাই? জানো দাদা, গোটা পৃথিবীতে এর জুড়ি কোনো স্ন্যাক্স নেই। তুমি আমাদের নিয়ে যেতে চাইছো কেন?
তুমি খাও দেবাংশু, কাল সকালে কথা বলি। না, আমি এখনই বলবো, এখনই কথা বলবো। বাবা এখন থাক না, ও তো থাকছে কিছুদিন, পরে কথা বলা যাবে। জানো সুনন্দিতা, আমি একবারই আমার ভিটা মাটি ছেড়ে বরিশাল থেকে এই নীলগঞ্জে এসে পড়েছিলাম সেই ছেলেবেলা। তারপর থেকে এই সে স্মৃতি আমি মুছে যাওয়ার চেষ্টা করছি। প্রতিদিন আমার ছেলেবেলা বন্ধুদের মুখ, তাদের গায়ের গন্ধ, পাড়া গায়ের পাঠশালা, বৃষ্টিতে ভেসে যাওয়া বিলে শুকনো ছোট্ট মাছের দঙ্গল, দুর্গাপূজার ঈদে বন্ধুদের বাবা চাচাদের ঘেমো ফতুয়া গায়ে স্নেহ মাখা আলিঙ্গন, এইসব জমানো সম্পদ মিলিয়ে দিতে দিতে বুঝেছি যে মানুষ কতটা ফকির হলে পরজন্মের স্বপ্ন দেখতে দেখতে একটা গোটা জীবন কাটিয়ে দিতে পারে। বাবা আজ থাক না, আপনার শরীরটা তো ভালো নেই। জানো সুনন্দিতা, তোমাকে আমার ঠিক মনে পড়ে না। সেটা তো স্বাভাবিক দেবাংশু, আমি যখন এই বাড়ি ছেড়ে চলে যাই তখন তো আমি প্রাইমারি স্কুলে পড়ি, কত কাল আগে। না, সেজন্য নয়। বরিশাল থেকে খালি পায়ে নীলগঞ্জে আসার পর দিন থেকে আমি তো খালি ভোলার চেষ্টা করেছি, না হলে এ দেশে আমি থাকতেও পারতাম না, কাজকর্ম করতে পারতাম না। মাকে ছেড়ে এসেছিলাম কোকডোহারা গ্রামে। ওরা বলেছিল যে আমরা এখানে থিতু হলে মাকে এখানে পাঠিয়ে দেবে। মা আর আসেনি। মা আসেনি? না, বাবা মাকে নিয়ে আসেননি। আমার মা তো খুব স্বাধীন চেতা মহিলা ছিলেন, তাই বাবা তাকে পূর্ব পাকিস্তান থেকে নিয়ে আসেননি। এমনকি এ বাড়িতে মার একটা ছবিও তিনি রাখেননি। আজ যেমন তোমার মুখটা আমার মনে পড়ে না, আমার নিজের মায়ের মুখটাও আমার মনে পড়ে না। ভুলে যাওয়ার অভ্যাস করতে করতে আমার জীবনটাই একটা বিস্মৃতির গল্প হয়ে দাঁড়িয়েছে। আমি আর কোনো কিছুই নিজের মতো করে মনে রাখতে পারি না। দেবাংশু, দেবাংশু, তোমার যা বয়স হয়েছে তাতে কিন্তু সবটা মনে রাখাও কঠিন। আমার মারও তো কোনো ছবি নেই আমার কাছে, আমারও মনে পড়ে না মায়ের মুখ। সেই ছোটবেলায় বাবা মরে গেল, তারপর কোথায় হারিয়ে গেল মা? আমাকে বাবা বাড়িতে একা ফেলে কোথায় চলে গেল মা? ভালোবাসার মানুষরা হারিয়ে যায় না মিলি, তারা থাকে আমাদের বুকের মধ্যেই, তারা বেঁচে থাকে। সত্যি কথা বলতে কি মা সুনন্দিতা, তুমি তো আমার ভবিষ্যতের স্মৃতি। আমার অনেক কিছু না পাওয়ার মধ্যে তুমি যেন নতুন করে কিছু একটা পাওয়া। তুমি আমার সঙ্গে চলো দেবাংশু, আমি তোমায় খুব যত্ন করব। আমরা তিনজন অনেক গল্প করব। জানো, আমার বাড়ির পাশে একটা ছোট্ট নীল জঙ্গল আছে, আর তার পাশে একটা সবুজ নদী। তোমার ভালো লাগবে? তুমি আমাদের সঙ্গে থাকতে পারো না সুনন্দিতা? আমি? হ্যাঁ, তুমি থাকো না আমাদের 6 জনের সঙ্গে। 6 জন মানে? বাবা অনেক রাত হয়ে গেছে, এই ওষুধটা খেয়ে নিন, আর ওকে একটু বিশ্রাম নিতে দিন। এত দূর থেকে এসেছে মেয়েটা, আমি আপনার জন্য নিয়ে আসছি। ওদের কথা মেয়েটাকে বলবো না? কালকে বলবেন, সারাদিন সময় পাবেন তো। কাদের কথা দাদা? আজ থাক মিলি, অনেক রাত হয়ে গেছে, একটু বিশ্রাম নেব। না, আমি এখনই মিলিকে বলবো। ওকে বলার জন্যই বোধহয় ঈশ্বর আমায় এতদিন বাঁচিয়ে রেখেছেন। কারা? কারা দেবাংশু, কারা? ওরা
ওরা এখনো আছে, এখনো এই বাড়িতে আছে, ওরা এই বাড়িতে আছে। আমার ছেলে বিশ্বাস করে না। তুমি মা, তুমি আমার বিশ্বাস করো তো? করি দেবাংশু। কোথায় তোমরা বেরিয়েছো? দেবাংশু বেরিয়েছো, দেখো কে এসেছে। আমাদের সম্পর্ক বেরিয়েছো। দেবাংশু আজ রাতে দেখছি পেছনের ঘরে আলো জ্বলছে। তাহলে সত্যিই কি এই বাড়িতে আরো লোক আছে? থাকলে কজন? শুয়োরের বাচ্চা শিয়াল, এই তোরা যখন তখন ডেকে মরিস কেন রে? একই আমার হাই ব্লাড প্রেশার, ক্রনিক আমাশা, পাইলস, ডায়াবেটিস, সাইনোসাইটিস, অ্যালজাইমার নিয়ে একেবারে আলাঝালা হয়ে রয়েছি। তার মধ্যে তুম করে ডেকে আমার শুকনো চেস্টের খাঁচাটাকে একেবারে ধর পড়িয়ে দিল রে। ওই তোদের মরণ হয় না রে? হ্যাঁ, ওই বাবারে, মুখটা এত ধরপড় ধরপড় করছে কেন? ও মনে পড়েছে, আজ রাতের ওষুধগুলো খেতে দিই তো ভুলে গেছি, তাই এত ধরপড়ানি। কিন্তু ওষুধ তো আমার চাই, ওষুধ কোথায়? পেয়ে গেছি ওষুধ। বাবা বাঁচলাম। যা ধরপড় করছিল। মরে যাচ্ছিলাম দম বন্ধ। ও মা গো, আপনিই বুঝি সেই লোক? আপনিই বুঝি সেই লোক? আপনি কোন লোকের কথা বলছেন দিদি ভাই? আপনি কোন লোকের কথা বলছেন দাদা ভাই? না না, আমি বলছি তাদের কথা যাদের আমি 2 বছর ধরে এই বাড়িতে খুঁজছি। শুনেছি তারা এই বাড়িতেই থাকে। আজ প্রথম তাদের একজনকে আমার চোখের সামনে দেখতে পেলাম। আমি তো 2 দিন ধরে তাই শুনছি, এ বাড়িতে আরো লোক আছে। আজ প্রথম একজনকে দেখলাম। আপনার ঘর কোন দিকে? আপনি ভুল করছেন ভগিনী, আমি এই বাড়ির কেউ না। তাহলে কি চোর? চোর? আরে চোর হতে যাবো কেন? আমার কি পয়সার অভাব? স্ত্রী পঞ্চায়েত সমিতির মেম্বার, জ্যেষ্ঠ কন্যা হলধর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের হেড দিদিমণি, মধ্যম পুত্র কবিরাজি চিকিৎসক। দিদি ভাই, জ্যেষ্ঠ পুত্রের লেদ মেশিনের কারখানা আছে। বুঝেছি। আপনি মাঝরাতে এই বাড়িতে কি করছেন? আমি অনেকক্ষণ ধরে আপনাকে ওয়াচ করছি। আপনি আবার জানলায় উকি ঝুঁকি মারার চেষ্টা করছিলেন। আচ্ছা দিদি ভাই, আপনাকে একটা কথা বলি, আপনি বন্দুকে ভয় পান না? আমার পিঠে এরকম একটা দেশি আগ্নেয়াস্ত্র দেখেও আপনি সোটা আমার সামনে চলে এলেন। না না, ভীতু, ভীষণ ভীতু। আচ্ছা, কিন্তু কি বলুন তো, আপনার ওই শিয়ালের ডাকে ধুনুচি নাচ দেখে বুঝলাম, আর যাই হোক, আপনার খাঁচায় বন্দুক চালানোর দম নেই। আপনি কে? রোগে রোগে জর্জরিত শুকনো মোড়ে খাঁচা খানি, এবে মোর মুখ্য শুধু ওই জমি ভেচার মৃদু কাটমানি। দালাল? জমি বাড়ি গাড়ি নারী সরকারি বেসরকারি সকলের দালাল আমি।
নাম কৃপাচার্য হারি। আপনি কে? আমি সুনন্দিতা, এটা আমার দাদুর বাড়ি। তাহলে আপনাদের কথাই ওই দেবাংশু জেঠু বলতেন? হ্যাঁ, দেবাংশু জেঠু তো বলতেন এ বাড়িতে আরো লোক আছে, এ বাড়ি ভাঙা হলে তারা সব যাবেন কোথায়। হ্যাঁ, আমি বলি কি, এই পুরনো স্যাঁতসেঁতে চুনসুরকির ইমারত রেখে লাভ আছে কি? আরে দেবাংশু জেঠুই তো বলতেন এই বাড়ি যখন তৈরি হয় তখন বাংলার দেওয়ান ছিলেন সরফরাজ খান, তার উপদেষ্টা কমিটির মেম্বার হাজি শাহ এবং আলম চাঁদ এবারের ভিত পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। তাহলে বুঝতে পারছেন কত বয়স হলো এই বাড়িটা। বলে এবার আন্দাজ করতে পারছেন? পারবেন কি করে? তবে আমি বলি একেবারে 3 শতকের পুরনো গল্প, বুঝতে পারছেন? বলে এই পুরনো চুনসুরকির ইমারতে একটু জোরে ঠুসো দিলেই তো সব ঝুরঝুর করে ছিঁড়ে ফেটে পড়ে যায়। এবারে মায়া রেখে লাভ আছে কি? তার থেকে বরঞ্চ মোটা টাকা কমিশন নিয়ে ওই নিউ টাউনের ঝা চকচকে ফ্ল্যাটে উঠে গেলেই তো হয়। দেবাংশু আপনাকে বলেছে যে বাড়িতে আরো লোক আছে? আর ওই গ্রাউন্ডেই তো আমাদের ঠেকিয়ে রেখেছে। আপনাদের মানে? লোকাল পার্টি থেকে কর্পোরেট সবাই তো এখন চিপ পেলে বসে আছে, কখন ফতনা নড়ে। আপনাদের পুকুর, বাগান, দালান, জঙ্গল মিলিয়ে 8 বিঘে 11 কাটা 3 ছটাক জমি ফালতু পড়ে আছে। কত টাকা ওয়েস্টেজ হচ্ছে আপনি একবার কল্পনা করতে পারছেন? সেটা আমি পরে কল্পনা করব, আগে বলুন আপনি মাঝরাতে এখানে কি করছেন? আমি তো প্রায় আসি। কেন? দেবশ্রী জেঠুর কথা অনুযায়ী এ বাড়িতে তার বড় ছেলে, বাবুন বউ আর ওই হাবাটা ছাড়া আরো অনেকে আছে, তারা আবার বাইরের লোকের সামনে বেরোন না। তাই আমি ভোর ভোর রাতে এই বাড়িতে বেরিয়ে পড়ি, কারণ আমি জানি এ বাড়িতে কোনো অ্যাটাচ বাথ নেই। আরে বাথরুম টাথরুম করতে হতো লোকেই ভোরবেলায় বেরোয়। জানেন এই 2 বছরে একজনও বেরোয়নি। আজ প্রথম তাদের একজনকে আমার চোখের সামনে দেখতে পেলাম। কাকে? আপনাকে। আচ্ছা, এই বাড়িতে আর কে কে আছে আমাকে একটু বলতে পারেন? তাদের সঙ্গে এই বিপুল অর্থগতির ব্যাপারটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতাম। আমিও তো তাদের খুঁজছি। আপনি তাহলে এ বাড়িতে থাকেন না? এতদিন থাকতাম না, তবে এবার থেকে থাকতেও পারি। আসলে আমিও খুঁজছি। কাকে? আমার হারিয়ে যাওয়া মাকে। খাসা আছেন তো? আমায় কল দিয়ে এত দূর ছুটি নিয়ে এলেন, কিছুই হয়নি। কাল রাতে ট্যাঙ্কুলারটা খাননি, রাতে ঘুম হয়নি, বদহজম হয়ে জ্বর এসে গেছে। আজ পাতলা করে চারাপোনা ঝোল দিন কাঁচকলা দিয়ে। দেবপ্রদীপ বাবু, দেবের ডাক্তারের ফিসটা দিয়ে দে তো, কত জানো? বাবা আমি তো আছি, আপনি একটু শান্ত হয়ে শুয়ে থাকুন। দেউরা, হ্যাঁ, চিন্তা কিচ্ছু নেই, দিব্যি আছেন উনি। আর কথাবার্তা বলুক না, অসুবিধা নেই। শুধু খাওয়া দাওয়াটা একটু রেস্ট্রিক্ট করলেই চলে, ব্যাস। আর কি, তুমি তো লাইসেন্স দিয়ে গেলে, এবার বকবকানিটা কে থামাবে? তবু 2 দিন একটু চুপচাপ ছিল। এ না তোমার ভিজিটটা না, ওটা রেখে দাও। কেন? আমার তরফ থেকে তোমাদের বাড়ির এই নতুন অতিথিকে একবার রাবড়ি খাইয়ে দিও। আজ বাড়িটা বেশ ঝলমল ঝলমল করছে গো, দেখেও বুকটা ভরে গেল। দেবাংশু জাটু, এবার নাতির মেয়ের সঙ্গে
জমি আড্ডা মারুন। ভালো থেকো মা। হ্যাঁ সবার সাথে মিলে থেকো। হ্যাঁ একসঙ্গে। ডাক্তারবাবু হ্যাঁ বলো। স্নান করবে? হ্যাঁ সব করে একদম নরমাল। ওদেরও একটু দেখে যেও ডাক্তার, পারলে একটা ভিটামিন লিখে দিও। 8 মাস চলছে তো, আর একজন তো ক্রনিক ডিপ্রেশনের রুগী, ওষুধপত্রের সারবে কিনা কে জানে। দেখেছি তো, দুজনকেই দেখেছি, দুজনেই ভালো আছে, আপনি একদম চিন্তা করবেন না। ওদের নিয়েই তো আমার চিন্তা ডাক্তার। আমি চোখ বুঝলে ওরা যে বড় আতান্তরে পড়বে। এই ফুসো বাবা, ওই বাগান থেকে একটু লাউ, বেগুন, ঢেঁড়স এসব তুলে ডাক্তারকে দে, ও তো ফিস দিতে চাইছে না। ফিস তো আমি নিই জ্যাঠামশাই, শুধু এবারেরটা নিলাম না এই নতুন অতিথির জন্য। ফিস দিতেন না আমার বাবা, বদলে বাগানের শাকসবজি নিয়ে যেতেন, পুকুরের মাছ খেতে ভালোবাসতেন তো। তিনি চিকিৎসা করতেন গর্ভবতী জেঠিমা আর ক্রনিক ডিপ্রেশনের রোগী দেব বৌদি। বাবা চলে যাওয়ার পর এবারে বেঁচে থাকা মানুষদের মতো এবারে চলে যাওয়া মানুষদেরও চিকিৎসা ভাব যে আমার উপরই বর্তাবে ভাবিনি। চলো বাগান থেকে কিছু নিয়ে যায় আজকে বাবার মতো। হ্যাঁ লক্ষ্মীদিদা আজকে একটু না হালকা রান্না করো, তেল মশলা কম দিয়ে, আর এখন একটু জল মুড়ি ভিজিয়ে দিয়ে দাও না। হ্যাঁ ঠিক আছে। তুমি কি খাবে গো দিদিমণি? আমায় তুমি 2 পিস টোস্ট দাও আর একটা কফি। আচ্ছা দিদিমণি, হ্যাঁ কাল রাত্রে ওই দালাল কৃপাচার্য হাড়িটা বাগানে ঢুকেছিল না? হ্যাঁ তার সঙ্গে তো আমার কাল রাতে কথাও হলো। জীবনে খুঁজে পাবে নাকি ও? লক্ষ্মীদিদা ও কি খুঁজছে? এই দেখো ভাত বসানো আছে যে ধরে যাবে গো। হ্যাঁ দাদা আমি একটু বাজারটা ঘুরে আছি। বাজারটা ওদের কেন জিজ্ঞেস করছিস মিলি? ওরা কি জানে? ওরা কি বলবে? কে বলবে আমাকে? এ বাড়িতে ঠিক কতজন আছে, কারা কারা কোথায় থাকে? আমার কেন সবসময় মনে হচ্ছে তোমরা আমার থেকে অনেক কিছু লুকিয়ে যাচ্ছ না। আমার কেন মনে হচ্ছে যে এ বাড়িতে যাদের আমি দেখতে পাচ্ছি না তাদের ছায়াগুলো তোমাদের চেয়ে অনেক বড়। একটু আগে ডাক্তারকে যার কথা বললে তারা কারা, কোন ঘরে তাদের সংসার? বলবো রে, তোকে সব বলবো আমি। ডাক্তার তো বললো যে কথা বলতে অসুবিধে নেই, তুই এক কাজ কর, আমায় একটু তুলে বসিয়ে। হ্যাঁ এবার বলো। তাহলে প্রথমে এবারে সেই অভিমানী মেয়েটার কথা বলি। স্বয়ং রামমোহন রায় যাকে বাঁচাতে পারেননি। বরিশাল থেকে নীলগঞ্জে আসার পর আমার বাবাই 300 বছরের পুরনো বাড়িটা কেনেন। সে বাড়িরই মেয়ে, নাম সৌদামিনী। সৌদামিনী? বোধহয় 7 পুরুষ আগে। সদ্য মাকে ছেড়ে এসে আমি যখন প্রাণপণে মাকে বলবার চেষ্টা করছি, তখন একদিন আকাশ ভাঙা বৃষ্টির আশ্বিনের ভোরে আমার বাইরে প্রবল বাতাসের শব্দ আর বৃষ্টি, সামনেই দুর্গা পুজো। ঝাপসা চোখে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দেখি উঠোনে একটা সর্বাঙ্গ ঝলসে যাওয়া মেয়ে বসে বসে চণ্ডীমঙ্গল করছে মুকুন্দরাম চক্রবর্তী। ওকে দেখে আমার ভয় করে, ভালো লেগেছে। আজ যখন তোমাকে দেখে আমার ভালো লাগলো, ওকে দেখেও আমার খুব ভালো লেগেছিল। আমি দেশের বন্ধুদের হারিয়ে আবার যেন একটা নতুন বন্ধু পেলাম।
তবে শুনলাম তার নাম সৌদামিনী, সে বাড়ির মেয়ে। 9 বছর বয়সে কোচরে পুতুল নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছে আর ফেরে। 200 বছর আগে যখন তার আয়ু ফুরিয়ে গেল, তখন সেই ভাঙা পুতুল নিয়ে মাথায় নিয়ে সে ফিরে এসেছিল তার পিতৃগৃহে। ওর গায়ের ওই পোড়া দাগ 1921 সালের 5ই মার্চ, 1821 সালের 5ই মার্চ তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করার জন্য মাথায় পাতায় ফাঁস মেরে তাকে অজ্ঞান করে দেওয়া হয়েছিল। আজও সেই ফাটা মাথায় একটা পানা ফুল লেগে আছে তার। 200 বছর ধরে তাকে ছেড়ে আমি যেতে পারবো না, কিছুতেই যেতে পারবো না। সে যে তার সঙ্গে আমার ইঁদুর মিলাই খেলতে হয়, যে আমি যেতে পারবো না। আর কি আছে দেবাংশু এ বাড়িতে? আর আছে মায়া, মায়া আমার স্ত্রী। 4র্থ সন্তান হতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে সে মরে গেল। বয়স তার তখন মাত্র 21 বছর। সেও আমায় ছেড়ে যেতে পারে। সেও আছে এ বাড়িতে? আছে, খুব আছে। সে আমার বড় আদরের গর্ভবতী তরুণী স্ত্রী। তাকে আমি বড্ড যত্ন করে রাখি। তাকে কখনো আমি ছাড়তে পারবো না। তাকে আর মা? মা? তোমার মা? হ্যাঁ, আমার মা। তারও তো কোনো ছবি নেই এ বাড়িতে। কেন দেবাংশু? তোমার মা দেবলীনা? আমি জানি না, আমি কিছু জানি না। দেবাংশু, আমি কেবল জানি সে নিরুদ্দেশ হয়ে গেছে। দেবাংশু শোনো, আমি কিছু জানি না, সে নিরুদ্দেশ হয়ে গেছে। মেয়েদের কথা শুনো না গো দিদিমণি। কেন বলো তো? আজ তুমি ওদের যেমনটা দেখছো, ওরা তেমন নয় মোটেই। সত্যি মিথ্যে মিশিয়ে তোমাকে সব গুলিয়ে দিতে চাইছে। তার মানে সৌদামিনী আর মায়া নামে কেউ ছিল না কখনো? মায়া ছিল, সৌদামিনী বলে কেউ কোনোদিনও ছিল না। কেন বুড়ো বলেনি ওই মেয়ের মাথায় একটা পানা ফুল লেগেছিল? হ্যাঁ, বললো তো সৌদামিনীর মাথায়। হ্যাঁ, শুধু নাম আর ঘটনাটা পাল্টে দিয়েছে বুড়ো। শোনো মেয়ে, তোমার দাদু দেবপ্রতিমের বউ দামিনী এবাড়ির পুকুরে মরে ভেসেছিল। তার মাথায় লেগেছিল একটা পানা ফুল। কি বলছো কি? আমার দিদা দামিনী? ঘটনাটা ওরা চেপে দিয়েছিল। সে আত্মহত্যা করেছিল না তাকে মেরে জলে ফেলে দেওয়া হয়েছিল কেউ জানে না। মানে ওরা আমায় সত্যি কথা বলছে না? কোন মুখে বলবে? কোন মুখে বলবে? এরা যতটা সাধু সেজে থাকে, ওরা কি সত্যি তাই? এবারের হতভাগ্য বউগুলো এবারের পুরুষ মানুষগুলোকে বিশ্বাস করে ঠকে গেছে। তাই তো তারা রয়ে গেছে এ বাড়িতে। এ বাড়ি থেকে তারা বেরোতে পারেনি গো দিদিমণি। এবাড়ির আনাচে কানাচে তারা ঘুরে বেড়ায়, আমার মতো ঘুরে বেড়ায়। ওরা কি আমার আশেপাশেই আছে? আছে, আছে গো দিদিমণি, আছে। এই মানুষটা তো বড় ভালো। ওরা হয়তো তোমাকে তার মনের কথা বলতে চায়। একটা খাঁচার ভেতর একলা পাখি, একটা খাঁচার ভেতর একলা পাখি, আর একটা কে ডাকে,
একটা ঘরের ছাদের উপর দেখো আর একটা ছাদ থাকে, একটা ঘরের ছাদের উপর দেখো আর একটা ছাদ থাকে। সকাল গড়ায় বিকেল গড়ায় জমতে থাকে ধুলো, কেউ জানে না কোথায় থাকে, কেউ কখনো ছিল।